রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। সবাইকে স্বাগত জানাচ্ছি কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে। এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকের সাথে আলাপ করি। আমার সাথে প্রাণ ভরা এক কবি আছেন এখন, তার বইয়ের নাম খুবই সাহসী নাম, বলতে লজ্জা নেই। আমাদের সাথে আছেন দৃষ্টি দিজা, তিনি একাধারে কবি, তার একটা গল্পের বই আছে, এটা তার প্রথম কবিতার বই। তিনি সমালোচক, তিনি আর্টিস্ট। দিজা, স্বাগত মেলার মাঠে মুখোমুখি। কেমন আছেন? থ্যাংক ইউ, ভালো আছি, একটু নার্ভাস আছি। নার্ভাস কেন বলেন তো? আমি ইন্টারভিউ আসলে এর আগে এই ডিটেইলে দেই নাই আর ইন্টারভিউ ডিটেইল হবে আপনাকে কে বলল? আচ্ছা ঠিক ডিটেইল আছে, তো নাও হতে পারে। হ্যাঁ ঠিক আছে। দিজা, এই বইটার নাম বলতে লজ্জা নেই কেন? আমার আসলে নাম যখন আমি সিলেক্ট করি তখন আমি ওই যে আমার এক বন্ধু ওনাকে কবিতা শোনাচ্ছিলাম এবং আমার একটা নাম ওই যে কবিতাই আছে বলতে লজ্জা নেই, নাম কবিতা বলা যায় এটাকে বইয়ের। এবং ওটা যখন আমি শোনাই ওনাকে, উনি হচ্ছেন কৌশিক সরকার, উনি প্রচ্ছদ শিল্পী এবং থিঙ্কার, ক্রিটিকও। তো উনি বললেন যে এটাই তুমি দাও না কেন নাম। আমিও ভাবলাম, তারপর আরও আলোচনা করলাম, তারপর মনে হলো এটাই দেই। কবিতা লিখতে এলেন কেন, কি কি ভেবে? কবে প্রথম কবিতা লিখলেন? কোন মুহূর্তে আপনাকে কবিতা লেখালো? ছোটবেলা থেকে অনেকে বলে কবিতা লেখা শুরু হয়েছে। আমি ছোটবেলায় আসলে কবিতার প্রতি আকৃষ্ট ছিলাম না, আমার গদ্যের প্রতি আকর্ষণ বেশি ছিল। 5-6 বছর আগে সম্ভবত আমি কবিতার প্রতি আকৃষ্ট হই, তখন হয়তো আমার অ্যাডাল্টহুডও আস্তে আস্তে শুরু হয় এবং সেই থেকে কবিতা লেখার চেষ্টাও করা নয়, কবিতা হয়তো হয়ে উঠেছে ক্রমান্বয়ে। এটা মেটাফরিক্যালি ধরেন, মেটাফোরোসিস কাইন্ড অফ ধরেন আমার গদ্য কি কবিতায় পরিণত হয়েছে, এরকমও হতে পারে। একটা সময় ধরেন এটা আমি কখনো ভেবে লিখিনি যে আমার কবিতা লিখতে হবে আর কি। কবিতার প্রতি যখন আমার আকর্ষণ এসেছে, তারপর থেকে আমার কবিতা লেখাও শুরু হয়েছে। গল্প আর কবিতা, কিংবা আপনি সাহিত্য সমালোচনা লেখেন, আপনি ছবি আঁকেন, ফলে এই যে নানা শিল্প মাধ্যমে যে আপনার যাতায়াত, এটাকে আপনি সমন্বয় করেন কিভাবে? সমন্বয় করার কথা কখনো ভাবিনি। আমার মধ্যে সমন্বিত অবস্থায় হয়তো সব কিছুর প্রজেক্টটা আছে আর কি, সব কিছুর সমন্বয় আমার আর্টের মধ্যেই আছে। এটা আর্টের যে ফর্মই হোক না কেন, গদ্যের মধ্যেও হয়তো আমার কবিতার উচ্চারণ আছে, আমার কবিতা থেকে ইন্সপিরেশন যা পেয়েছি সেটা গদ্যের মধ্যেও আছে, আমার পেইন্টিংয়ের মধ্যে হয়তো আমার সিনেমা দেখার যে এক্সপিরিয়েন্স সেটা আছে। দারুণ। আপনার কণ্ঠে কি আমরা আপনার একটা কবিতা শুনতে পারি? ঠিক আছে, আমি এত ভালো পাঠ করতে পারি না, বাট এখান থেকে আমার একটা কবিতা আছে স্ক্রল, ওই কবিতাটা আমি পড়ছি। এসেছো যখন কিছু দিয়ে যাও, ঋত্বিক ঘটক বললেন নার্গিস কিংবা সুচিত্রা সেনকে। লোকটা আর্টিস্ট কি না, তারা সানন্দে রাজি হলো। একজনে টাকা দিলে আর একজনে অভিনয়। বরং তুমি স্ক্রল করে যাও। কি আছে তোমার, পিচগলা রোদে টাকা তুলেছিলে কখনো, নাকি কোনো যুদ্ধ নিয়ে বানিয়েছো ডকুমেন্টারি? তবু স্ক্রল করে যাও, যতক্ষণ পর্যন্ত না আনটিল আনলেস বাণিজ্যিক কেউ সাহায্যে এগিয়ে আসে তোমার। আর্টিস্ট কিনা তুমি, স্ক্রল করে যাও, মাথা ঝিমঝিম করুক, চোখে হোক ব্যথা, হাত পা ছুটতে হোক ইচ্ছা। তালাবদ্ধ জগতে দাঁড়িয়ে যেমন বিছানায় বসে, বালিশে ঢিকা দিয়ে, পেছনে নতুবা সামনে পা ঝিঝি ধরে যাক, তুমি স্ক্রল করো। ভেতরে তোমার যে ভয়, আতঙ্ক, দম্ভ, একদিন সব মরে যাবে। যেদিন মরবে তুমি, যেদিন তুমি মরো। আনটিল আনলেস স্ক্রল করে যাও তুমি, যেন স্ক্রলই কেবল করে যেতে পারো। বিকল ঘড়ির মতো এক জায়গায় বসে টিকটিক করে বেজে যাও। যেদিন তুমি সচল হও কিংবা মুছে যাও সময়ের মতো, আনটিল আনলেস স্ক্রল করে করে যাও। মেডিয়েভেল ব্যক্তিগত শৌচাগারে একদিন দেখবে কত গণ পেচ্ছাপের গন্ধ মিশেছিল। তবু তারা কেউ সতীর্থ তোমার যত বন্ধু গুটি কয়, গর্ত থেকে উঠে পড়ে বলেননি চলো সাহায্য করি তোমায়। কোথায়, কেন, কিসের? কমফোর্ট জোন থেকে বের হতে? শৌচাগারের গণমানব সবে বিভ্রান্ত। সাহায্য করতে গিয়েও সাহায্যই করা হচ্ছে কিনা আমরা কেউই নিশ্চিত নই কারো। তার থেকে বরং বেছে নিয়েছে সবে আদিম অনন্ত সে স্ক্রল করে যাওয়া।
তুমিও বরং স্ক্রলই করে যাও, শেষ তক যেন স্ক্রলই তুমি করে যেতে পারো। এই যে স্ক্রল করে যাওয়া, এই কবিতায় প্রচুর ইংরেজি শব্দ আছে, আবার প্রচুর এমন শব্দ আছে যেটা হয়তো খুব স্বাভাবিক সময় আমরা বলি না, ভদ্র জায়গায় হয়তো বলি না, রুচির প্রশ্নের জায়গায় বলছি। প্রশ্ন আপনার কাছে দুইটা, একটা হলো ভাষার ব্যাপারে আপনার প্রকল্পটা কি, মানে এই যে ইংরেজি বাংলা জাপিত যে সমস্ত শব্দ, সেখান থেকে আপনি সব শব্দ নেন, বা আপনার ভাষায় মানে কবিতায় আপনার শব্দের প্রকল্পটা কেমন? ভাষাকে ভাঙনের কথা অনেকে বলে, যে ভাষাকে যত তুমি ভাঙবে তত ভাষা হচ্ছে আরো পোক্ত হয়ে গড়ে উঠবে, লোহাকে যেরকম পেটালে আরো শক্ত হয়। আমি সেটা মনে করি না। আমার মনে হয় একটা সার্টেন শব্দ যদি আসে, বা শব্দের তো অনুবাদ হয়, কিন্তু ধরেন আমি আনটিল আনলেস বলেছি, সেটাকে যতক্ষণ পর্যন্ত না, আমি বলতে পারতাম, কিন্তু আমার মনে হয় যে যতক্ষণ পর্যন্ত না বললে পরে আনটিল আনলেসের যে নির্যাসটা সেটা পারফেক্টলি দিতে পারছে না ওই বাংলা শব্দটা, সেজন্য আমি ইংরেজি শব্দটাই ইউজ করি, কারণ এটা আমার মনে হয় পাবলিক সবাই বুঝতে পারবে, এটার মধ্যে কোনো ধরেন হার্ডশিপ নাই যে বুঝতে একটু। না, একদমই না, হার্ডশিপ নাই। কিন্তু আমি এটা জানতে চাই যে আপনি ওই যে রুচির প্রশ্নে আমার প্রশ্নটা, আপনি কবিতার মধ্যে এমন সব শব্দ ব্যবহার করেছেন সেটা হয়তো আমরা স্বাভাবিক আলাপে আমরা ব্যবহার করব না, সেটা আপনি কেন করেছেন বা কেন করেন? ধরেন আমি যদি পেচ্ছাপের কথা বলি, না, আপনি শুধু পেচ্ছাপের কথা আমি বলতেছি না, ধরেন এখানে ভগন্দর কিংবা হাগু এরকম শব্দ আপনি ব্যবহার করছেন, মানে শব্দ নিয়ে কোনো রকমের আমি বলবো যে মানে কোনো রকমের সেন্সরশিপ আপনার নাই কেন? সেটার জন্যই তো বলতে লজ্জা নেই। আমার মনে হয় ওই যে ভগন্দর বললেন না, ওটা আসলে খুবই পলিশড একটা শব্দ, এটা থেকে আরো শব্দ ছিল, আমি ভেবে কখনো ইউজ করিনি যে আমার একটা একটু এটাকে শব্দ ব্যবহার করতে হবে, সেটা ভেবে ইউজ করিনি। ওই যে আগে বললাম যেরকম ইংরেজি শব্দ আসলে আমার মনে হয় যে ওটা যদি পারফেক্টলি আমার মনস্তত্ত্ব পেশ করতে পারে, আমি সেটা ইউজ করে ফেলি তাৎক্ষণিকভাবে, আমি ওটাও ওরকম করেই করেছি। যখন কবিতা এডিট করি তখন আমার মনে হয় নাই, বা যদি মনে হয় যে চেঞ্জ করতে হবে কবিতা, তখন চেঞ্জ করি আর কি। আচ্ছা, কিন্তু শব্দ নিয়ে আপনার কোনো ছুটমার্ক না, আপনি যে কোনো শব্দ ব্যবহার করতে চান, যে কোনো শব্দ ব্যবহার করতে পারেন। দৃষ্টি, আমি একটা জিনিস জানতে চাই যে কবিতা, এই যে আপনার একটা কবিতা আছে এখানে ভালো সাহিত্য করতে করতে, এবং ভালো সাহিত্যকে এক ধরনের ব্যঙ্গ করা হয়েছে, এখানে এক ধরনের টিপ্পনী কাটা হয়েছে, এবং এইরকম টিপ্পনী বা রসিকতা আপনার কবিতার মধ্যে আছে। ভালো আর খারাপ সাহিত্যের মধ্যে পার্থক্য কি আসলে? কোন সাহিত্য আসলে ভালো সাহিত্য, কোন সাহিত্য খারাপ সাহিত্য? এটা একটা ইজি কনটেশন হচ্ছে, যদি জগতে সব ভালো সাহিত্য পড়া যায় তাহলে ভালো সাহিত্য ইজিলি ধরতে পারা যায়, যা মানুষের সাথে রিলেট করে। এটা যদি হার্ডও হয়, অনেক সময় ভোগ ধরেন কমল কুমার মজুমদারের কোনো লেখা, বা ধরেন পিকাসোর কোনো একটা ভোগ কোনো আর কি চিত্রকর্ম, বা ধরেন জয়েসের এক টানা একটা প্রোজ লেখা, সেগুলো আমাদের রিলেট করতে কোনো সমস্যা হয় না। সেটার কারণ হচ্ছে সেগুলো আসলে ভালো আর্ট, ভালো সাহিত্য, এবং সেগুলো রিলেট করতে গেলে এতটা বুঝতে হয় না আর কি। বুঝতে হয় বলতে হচ্ছে যে বোঝার জন্য হার্ডশিপটা দরকার, সেটার জন্য কসরত করতে হয় না আর কি। আচ্ছা, ওকে। এই বইটা আপনি উৎসর্গ করেছেন আমাদের সময়ের একজন খুবই গুরুত্বপূর্ণ কবি, এই অভ্যুত্থানের কবি হয়ে ওঠা জুয়েল মুস্তাফিজকে। সেটার কারণ জানতে চাই আর। সেটা উনি আমার বন্ধু, এবং আমার অনেক ব্যক্তিগত ধরেন স্ট্রাগলে উনি আমার সঙ্গ দিয়েছেন, ছায়ার মতো, আমার পরিবার সদস্যের মতো। আপনার একটা কবিতা আমি একটু অংশ পড়তে চাই, সোনার খাঁচার স্মৃতিচারণ। ভালোবাসি কিন্তু ভালো লাগছে না, কত কিছু ফেলে চলে এলাম, লোডশেডিং, আসরিক ছেলেবেলা, ছোটকাল, অজ্ঞানতা, আমি কোন পারে হেঁটে হেঁটে খুঁজে আজ নির্মল সেসব, এখনো জীবিত যারা পাশের ঘরে ফেলে চলে এলাম, আমি কোন পারে হেঁটে হেঁটে খুঁজি সেই অজ্ঞানতা, কোথায় খুঁজি ছোটকাল, ব্যামোহ অমলিন সুখ, আমি ভালোবাসি কিন্তু আজ আর কিছুই ভালো লাগছে না, আমি ভালোবাসি তো ঠিকই, তবু আর কিছুই কখনো ভালো লাগবে কিনা জানি না। এমন অনেক কবিতা আছে এই বইটাতে, বলতে লজ্জা নেই। দৃষ্টি দিজার প্রথম কবিতার বই হওয়ার আনন্দটা কেমন দিজা? প্রথম যখন আমি পাণ্ডুলিপি মানে হচ্ছে যখন বই, তখন আমার মনে হচ্ছিল এটা একটা সাকসেস,
এবং এটা আমার একটা অ্যাচিভমেন্ট। তারপর আস্তে আস্তে আমার ওই যে সাকসেস ধরেন ডিমলিশ হতে বেশি সময় লাগে না, আমার কয়েকদিনের ভেতর অসংখ্য বই ভালো মন্দ মিলিয়ে তো বইমেলা আসে, সেজন্য ডিমলিশ হয়ে যায় আর কি ধীরে ধীরে। আমি কোনো ব্যাপারকে কোনো টার্মকে আমি ছোট করছি না, বাট আমার সাকসেস বা ওই রকম কিছু বই প্রকাশ করার যে প্রাপ্তি সেগুলো ডিমলিশ হয়ে যায় তাড়াতাড়ি। হ্যাঁ, নিশ্চয়ই সেটা ডিমলিশ না হোক, অনেক দীর্ঘ thank you. প্রলম্বিত থাকুক। মানে কবিকে নাকি তার লেখা বাঁচিয়ে রাখে, এই বইয়ের কবিতাগুলো নিয়ে আপনি কতটা কনফিডেন্ট, মানে এই কবিতাগুলোর সামর্থ্য আছে আপনাকে বাঁচায় রাখার? আমার কবিতা যে ভালো সেই কনফিডেন্স আমার আছে, বাট ওই যে বাঁচিয়ে রাখা হচ্ছে গিয়ে খুবই সিচুয়েশনাল, এবং এটা পাঠকের উপর রাজনৈতিক পট পরিবর্তন বা যে বর্তমান অবস্থা সেগুলোর অনেক ব্যাপার নিয়ে এবং ভৌগোলিক অবস্থা নিয়েও ম্যাটার করে। তো সব মিলিয়ে আমি জানি না বাঁচিয়ে রাখবে কিনা। আমি নিজে মনে করি আমি ভালো কবিতার সাথে আপনার সম্পর্কটা কি তাহলে সিচুয়েশনশিপ? সেরকম না, আমি কবিতাকে ভালোবাসি। আচ্ছা, বাংলাদেশের কবিতার রাজনীতি, দলাদলি, গোষ্ঠীবদ্ধতা, অমুক ভালো তমুক ভালো বলা, এই ব্যাপারগুলোকে আপনি কিভাবে দেখেন? আমি দেখেছি যে এক বন্ধু যখন বা একটা সার্কেলের সবাইকে একজন প্রমোট করলে উনি আরো একই সার্কেলের অন্যজনকে প্রমোট করছে, সেখানে ভালো কবিতা বা ভালো লেখা খোঁজার যে কসরত করা বা সত্যবাদিতাটা সেটা হয় না, হয়ে ওঠে না আর কি কারোর মধ্যেই। সেটা কয়েকজন হয়তো করেন এইটা থেকে বের হয়ে, কিন্তু আমি বেশিরভাগ মানুষের মধ্যেই সেটা দেখতে পাইনি। সবাই ধরেন একটা স্বার্থপরতার মধ্যে থাকে যে অন্য কেউ আমার লেখাকে ভালো বললো কিনা, তারপর সেটা মেপে আমি তার লেখাকে ভালো বলবো আর কি। অনেক ধন্যবাদ যা আপনার বইয়ের যে যাত্রা পাঠকরা গ্রহণ করুক, অনেক সফল হোক, শুভকামনা আপনার জন্য। আমরা এই আয়োজনটা শেষ করে একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন করে যে আপনাকে আমরা একটা টাইম মেশিনে তুলে দেবো। আপনার কাছে টাইম মেশিন আছে, আপনি যে কোনো সময়ে ফিরে যেতে পারবেন, যে কোনো সময়ে গিয়ে আপনার প্রিয় যে কোনো লেখকের সাথে আড্ডা দিতে পারবেন, যে কোনো একটা নির্দিষ্ট বিষয়ে আড্ডা দিতে পারবেন। আপনি কোন সময় ফিরে যাবেন, কার সাথে আড্ডা দেবেন, কি বিষয়ে আড্ডা দেবেন? অসংখ্য সময় আছে যেখানে আমি ফিরে যেতে চাই। আমি জীবনানন্দ দাশের পাশে বসতে চাই, আমি বেকেট, জয়েস, দস্তয়েভস্কির পাশে বসতে চাই। আমি আপনি একজনের কাছে যান, এত বহুগামী হলে তো হবে না। হ্যাঁ, আমার গণবিবাহ একটা কবিতা আছে, সেটা আমার বহুগামিতা প্রকাশ পায়। এই বহুগামিতাটা আছে আমার মধ্যে, আমি সবার পাশেই বসতে চাই। খুব খারাপ, কিন্তু কি নিয়ে আড্ডা দিতে চান আপনি? এখন একজন বেছে নেন ভাই, এখন একজন বেছে নিয়ে বলেন। আমি মাল্যবান জীবনানন্দ দাশের কাছে বসতে চাই। তার সাথে কি নিয়ে আলাপ করবেন? মনে হয় ব্যক্তিগত জীবন নিয়ে আলাপ করলে ওনার গদ্য, ওনার কবিতা চলে আসবে আর কি। আমরা দৃষ্টি দিজার সঙ্গে যাচ্ছি র্যাপিড ফায়ার রাউন্ডে। দিজা, প্রথম শব্দ আপনার জন্য বলতে লজ্জা নেই। সত্য। যৌনতা। নট এক্সপ্লোরড প্রপারলি। বাংলাদেশ। রক্তাক্ত কাহিনী। গল্প হচ্ছে যাপন এবং অবজারভেশন, বীক্ষণ, মানুষের জীবন দেখা। অবহেলা পার্ট অফ লাইফ। দৃষ্টি। আর্টিস্ট, কবি। আক্ষেপটাই জীবন। প্রাপ্তি। ভালোবাসা। বাবা। মধ্যবিত্তীয় একটা ফিগার। মা। সেটাও মধ্যবিত্তীয় একটা ফিগার। পাখি। আবদ্ধ একটা অবারিত ব্যাপার, মানে একটা সময় ফিরে আসতে হয় তাদেরকে, কিন্তু উড়তেও পারে আবার। ফুল। ব্লুমড। বৃষ্টি। মনসুন। প্রকাশক। ফিনান্সিয়াল ম্যাটার। রয়্যালটি। ফিনান্সিয়াল ম্যাটার। প্রিয় লেখক। দস্তয়েভস্কি, জীবনানন্দ দাশ। অপ্রিয় সময়। প্রিয় সময় খুবই ক্ষণস্থায়ী, আমার বেশিরভাগ সময় অপ্রিয়। নদী। বহমানতা। চাঁদ। জোছনা। দৃষ্টি দিজা। আর্টিস্ট, থিঙ্কার, ক্রিয়েটিভ পারসন। থ্যাংক ইউ, আপনার ক্রিয়েটিভিটি অব্যাহত থাকুক। থ্যাংক ইউ দিজা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে। প্রিয় দর্শক, কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠের মুখোমুখিতে আমরা কথা বলছিলাম আর্টিস্ট, থিঙ্কার, কবি, কথাকার দৃষ্টি দিজার সঙ্গে। দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।